তাহলে ভিটামিন হয় না, না ভিটামিন রূপে থেকে এটা কোন শীটে আছে জানেন? ফার্মাকোলজি 2 তে আছে, ফার্মাকোলজি 2। হ্যাঁ ফার্মাকোলজি 2 তো আমার জানি স্যার, জানা পড়ে পান নাই না স্যার আমি পাই। আপনার থাকাতে শীট লাগতে না পরে নিয়ে আমার কাছেও নাই। আমি যেটা প্রশ্ন আছে টাকার কারণে তো আছে, ফার্মাকোলজি 2 আছে, যে আছে যেটা কার কাছে আছে। ভিটামিন রাখেন, হ্যাঁ ভিটামিন হলো খাদ্য প্রাণ। দেখাটা এখান থেকে খাদ্য প্রাণ। আমরা যা কিছুই খাই না কেন মাত্র 6 ধরনের উপাদান আমাদের বডি গ্রহণ করে, আর বাদ বাকিগুলো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায়, বুঝছেন? আমরা যদি একটা স্বর্ণের টুকরা খাই, ওইটা কি এটা আমাদের দেহে কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। ওটা ডাইজেস্টিভ সিস্টেম দিয়ে সরাসরি অ্যানাস দিয়ে বের হয়ে যাবে পায়খানার সাথে। তাহলে ওইটা আমাদের স্বর্ণ আমাদের খাদ্যের উপাদান নয়, বোঝা গেছে? এরকম যদি আমরা খড় খাই, ওই খড়টা আমরা হজম করতে পারি না, ওইটা পায়খানা রাস্তা দিয়ে কিছুটা ইয়ে হবে, ওইটার বডি কোনো অংশই নিতে পারবে না, সম্পূর্ণ বের করে দেবে। আবার গরুকে যদি খড় খাওয়াই তাহলে ওরা কিন্তু ওইটা পরিপাক করতে পারে, ডাইজেস্ট করতে পারে, করে সেলুলোজটা নিতে পারে। আর বাকি ওটা হলো সেলুলোজ। আমরা যে ভাত খাই, রুটি খাই, এগুলো হলো গ্লুকোজ, আর খড়ে হলো সেলুলোজ, দুটোই কিন্তু কার্বোহাইড্রেট। তাহলে ওইটা হলো জটিল কার্বোহাইড্রেট, আর এটা হলো সরল কার্বোহাইড্রেট। আমরা সরল কার্বোহাইড্রেটটা সংগ্রহ করতে পারি, নিতে পারি, বডি আমাদের বডি নিতে পারে, কিন্তু জটিল কার্বোহাইড্রেট নিতে পারে না। খাদ্যের উপাদান আমরা পড়ছি হলো কয় ধরনের মনে আছে? 6 ধরনের, কিন্তু খাদ্যের উপাদান হলো 6টি: প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ওয়াটার, ভিটামিন এবং মিনারেল। এটা পাইছেন আপনি? তাহলে খাদ্যের উপাদান কয়টি? 6টি। এইটা সেটাও দেওয়া আছে, না থাকলে অন্য একটা ক্লাসে বুঝে নেবেন। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ওয়াটার, ভিটামিন এবং মিনারেল। আচ্ছা, তাহলে দেখেন ভিটামিন কি? ভিটামিন হচ্ছে খাদ্যের একটি উপাদান, ঠিক আছে? এবং এর নাম প্রাণ মানে কি? প্রাণ, প্রাণ জিনিসটা কি? খুব গুরুত্বপূর্ণ জিনিস না? প্রাণ হলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা ছাড়া চলবেই না। প্রাণ ছাড়া আমরা আমাদের দেহটাও চলবে না, ঠিক আছে? তাহলে খাদ্যের যে 6টা উপাদান আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ভিটামিন। তাহলে এতই গুরুত্বপূর্ণ। এখন এই ভিটামিনগুলো কেন এদেরকে ভিটামিন বা খাদ্য প্রাণ বলা হয়? এগুলো হলো, এগুলোর কাজ কি? এগুলোর কাজ হলো যত বিক্রিয়া হয় দেহে, দেখেন একটা হলো শুক্রাণু হচ্ছে বাবার দেহ থেকে, আর মায়ের দেহ থেকে হচ্ছে ডিম্বাণু। এই দুটো কোষ সমন্বয়ে আস্তে আস্তে বিক্রিয়ার মাধ্যমে এত বড় হয়েছি আমরা, তাই না? এটা কিসের মাধ্যমে? বিক্রিয়ার মাধ্যমে। আর এই বিক্রিয়াগুলো কোথায় পাবো? কেমিস্ট্রিতে পাবো। জেনারেল কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ওই সাবজেক্টগুলো যখন পাবেন তখনই সেটা পাবেন। আপনারা শর্ট কোর্সে এগুলো পাবেন না, কিন্তু শেষে দেখবেন যে আপনাদের থাকবেনই না। ওই ইয়েগুলো দিলে একসময় দিয়েছিলাম বায়োকেমিস্ট্রি, এখন সেকেন্ড সেমিস্টারে দিই, ফার্স্ট সেমিস্টারে দিই না। তাহলে ভিটামিন হলো খাদ্য প্রাণ। এই ভিটামিনের কাজ হলো, এই যে কি বললাম, যতগুলো বিক্রিয়া হয় না, এই বিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে 2টা গ্রুপে। একটা গ্রুপের নাম হলো হরমোন, আর একটা গ্রুপের নাম হলো ভিটামিন, মনে থাকবে? তাহলে আমাদের দেহে যত লক্ষ লক্ষ ধরনের বিক্রিয়া হয়, এই বিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে 2টা গ্রুপ। একটা গ্রুপের নাম হরমোন, আর একটা গ্রুপের নাম ভিটামিন। এই হরমোনগুলো আমাদের দেহেই তৈরি হয়। আমাদের দেহে কিছু গ্ল্যান্ড আছে, ওই গ্ল্যান্ডগুলো থেকে হরমোন নিঃসৃত হয়। যেমন এখানে হলো থাইরয়েড গ্ল্যান্ড, এখান থেকে কিছু হরমোন নিঃসৃত হয়। ব্রেনে আছে পিটুইটারি গ্ল্যান্ড, ওখান থেকে কিছু হরমোন নিঃসৃত হয়। তারপরে কিডনির উপরে আছে 2টা গ্ল্যান্ড, ওইটা হলো অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ওখান থেকে কিছু হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলো কি কাজকে? বিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে। আর একটা গ্রুপ আছে, সেটা ভিটামিন। সেই ভিটামিনগুলো একই কাজই করে। কি করে? খাদ্য বিক্রিয়া, অর্থাৎ দেহের যে বিক্রিয়াগুলো হয় সেগুলো হলো নিয়ন্ত্রণ করে। এরা ভাগাভাগি করে নিচ্ছে, কিছু বিক্রিয়া নিয়ন্ত্রণ করা হলো হরমোনে, আর কিছু বিক্রিয়া নিয়ন্ত্রণ করা হলো ভিটামিন। দুঃখের বিষয় হলো এই ভিটামিনগুলো দেহে তৈরি হতে পারে না। এটা সেই খাদ্যের মাধ্যমেই দেহে সরবরাহ করতেই হবে। যদি না করি তাহলে বিক্রিয়াগুলো হবে না, আর বিক্রিয়াগুলো না হলে একটা স্বয়ংসম্পূর্ণ, একটা পূর্ণ যে মানবাকৃতি, মানবের দেহ, সেটা কিন্তু তৈরি হবে না, মনে থাকবে? তাহলে
যে ভিটামিন যেখানে কাজ করে যদি ওই ভিটামিনের অভাব হয় তাহলে ওই জায়গায় কিন্তু রোগ সৃষ্টি হবে, মনে থাকবে না? তাহলে আমরা ভিটামিনগুলো পড়বো। তাহলে ভিটামিন কি? ভিটামিন হচ্ছে খাদ্যের এক বিশেষ উপাদান, ঠিক আছে? খাদ্যের এক ধরনের বিশেষ উপাদান যাহা কি করে, যাহা দেহের বিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে। তাহলে এইভাবে লিখতে পারি আমরা সুন্দর করে, ভিটামিন হচ্ছে খাদ্যের এক বিশেষ উপাদান যাহা দেহের অনেক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ, দেহের অনেক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। যত ভিটামিন আছে এর মধ্যে ভিটামিন ডি, একটা হলো ভিটামিন ডি। এই ভিটামিনটা আমাদের দেহ তৈরি করতে পারে, আমাদের স্কিন, এটা হলো স্কিন, একটু আগে মনে হয় পড়ছেন আপনারা, তাই না? এটা হলো ত্বক। এই ত্বকে সূর্যের আলোর উপস্থিতিতে ত্বক ভিটামিন ডি তৈরি করতে পারে। আর যত ভিটামিন আছে সমস্তকে বাহির থেকে সাপ্লাই দিতে হবে, বোঝা গেছে? এখন আমরা তাহলে ভিটামিনগুলো পড়ি। দেখেন যত ভিটামিন আছে ভিটামিনগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ফ্যাট সলুবল ভিটামিন আর একটা হলো ওয়াটার সলুবল ভিটামিন। তাহলে আমরা সেটা লিখি, ভিটামিনকে ভাগ করছি, ভিটামিন কে দুই ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা দুই ভাবে এইভাবে লিখি, তাহলে মনে থাকবে বেশি। এটা হলো ওয়াটার সলুবল ভিটামিন, ওয়াটার সলুবল ভিটামিন, আর দুই নম্বর হলো ফ্যাট সলুবল ভিটামিন। কি কি ভিটামিন? ওয়াটার সলুবল ভিটামিন, ফ্যাট সলুবল। এখন যেহেতু আপনারা ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে ইয়া পান নাই, কেমিস্ট্রি পান নাই বা ইয়া ছিল না, কি জানো, বিজ্ঞান ছিল না, সেজন্য এই কথাটা বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে। সলুবল, এটা কি বোঝেন সলুবল কথাটা? ফ্যাট সলুবল আর ওয়াটার সলুবল। সলিউশন করছেন কি? সলিউশন কি করেন নাই না? সলিউশন মানে না, দ্রবণ। সলিউশন মানে হলো দ্রবণ। দেখেন জিনিসটা বুঝে নেই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে পানি নিছি না, এটা দিয়ে বুঝে দেই। এই পানির মধ্যে যদি আমরা লোহার টুকরা দেই, ধরেন যেখানে যে ঝালাইয়ের কাজ করে ওখানে তো লোহার গুঁড়ি পড়ে থাকে, ছোট ছোট গুঁড়ি, ওইখান থেকে যদি আমরা এনে লোহার টুকরা গুলো দিই তাহলে কি করবে বলুন তো? পানি নিচে কিন্তু, হ্যাঁ এটা নিচে পড়ে থাকবে, তাই না? নিচে পড়ে থাকবে। এখন ওই লোহার টুকরা না দিয়ে যদি আমরা লবণ দেই তখন কি করবে? প্রথমে নিচে পড়বে, তাই না? এরপরে আস্তে 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 সমস্ত গলে যাবে ইয়াটা। চিনি যদি দেই সেটা গলে যাবে, বোঝা গেছে? তাহলে ওই দেখেন এই যে গলে গেল, গলে গিয়ে কি করছে? এটা কি বিক্রিয়া করছে? এখানে বিক্রিয়া হয় নাই, কিন্তু বিক্রিয়া তখনই বলবো যখন নতুন কোনো পদার্থ তৈরি হবে। এখানে নতুন পদার্থ তৈরি হয় নাই। চিনি চিনি আছে, পানি পানি আছে, অথবা লবণ লবণই আছে, পানি পানি আছে। এখানে যদি তাপ দেই, তাপ দিলে দেখা যাচ্ছে পানিটা উড়ে যাবে আর নিচে আবার লবণটা পড়ে থাকবে। তাহলে কি বিক্রিয়া হয় নাই? কিন্তু মানে বিক্রিয়া হলে কি হবে? নতুন পদার্থ তৈরি হবে, ঠিক আছে? বিক্রিয়া যখন হয় না তখন নতুন পদার্থ তৈরি হয় না। তাহলে ওইটাই হলো দ্রবণ। দেখেন পানি আর চিনি যে একখানে করলাম ওটাই হলো কি তৈরি হলো? দ্রবণ। কিন্তু লোহার টুকরা যখন দিলাম তখন কিন্তু দ্রবণ তৈরি হয় নাই, মনে থাকবে দ্রবণ জিনিসটা বুঝছেন? তাহলে এই যে লবণ দিলাম, লবণ হলো দ্রব্য, লবণটাকে বলা হয় হলো দ্রব্য, আর পানিটাকে বলা হয় দ্রাবক। হ্যাঁ, এটা বলছেন কেউ কেউ। আর দুইটা মিলে তৈরি হয় হলো দ্রবণ। তাহলে দ্রবণ সমান সমান দ্রব্য যোগ দ্রাবক। ক্লিয়ার হয়েছে জিনিসটা? যে ভিটামিন গুলো পানিতে দিলে ওই যে লবণ চিনির মতো দ্রবীভূত হয়ে যাবে, তো এখানে হয় কি এই লবণের অণু আর পানির অণু পাশাপাশি অবস্থান করে, বোঝা গেছে? এইগুলো পাশাপাশি অবস্থান করে। তাহলে যে ভিটামিন গুলো, তাহলে আমরা যে ভিটামিন গুলো পানিতে দিলে ওইরকম লবণ চিনির মতো দ্রবীভূত হবে সেগুলোকে বলা হয় ওয়াটার সলুবল ভিটামিন। আর যেগুলো
ফ্যাট, এখন ফ্যাট কি? ফ্যাট ফ্যাট হলো চর্বি। চর্বি চেনেন? আচ্ছা, চর্বিটা সাধারণ অবস্থায় কেমন থাকে? কঠিন আকার থাকে না, সেমি সলিড। ওটা কি তরল করা যায় না? তাপ দিলেই তো তরল হয়ে যায়, তাহলে পানির মতোই তো হয়ে গেল, তাই না? এখন যে ভিটামিন গুলো চর্বিতে দ্রবণীয় ওগুলোকেই বলা হয় হলো ফ্যাট সলুবল ভিটামিন। মনে থাকবে? এটা তো বুঝছি আমরা। এখন দেখেন ওয়াটার সলুবল ভিটামিন কোনগুলো আর ফ্যাট সলুবল ভিটামিন। ওয়াটার সলুবল ভিটামিন এক নম্বর হলো ভিটামিন বি কমপ্লেক্স। এটা লেখেন ভিটামিন, স্যার এটা লাগলে ভালো হতো, ডেফিনেশন করে লাগলে ভালো। হ্যাঁ দুটো ডেফিনেশন করে লাগলে একটু ভালো হতো। আমি লিখে নেন, পরে ডেফিনেশন দিচ্ছি। কমপ্লেক্স আর হলো 2 ভিটামিন সি। আর এই গ্রুপে লেখেন ভিটামিন এ, ভিটামিন ভিআইটি, ভিট মানে ভিটামিন, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। এই হলো টোটাল ভিটামিন, আর কিন্তু কোনো ভিটামিন নাই। তাহলে বলেন তো ফ্যাট সলুবল ভিটামিন কাকে বলে? বলেন চর্বিযুক্ত না, হয় না। আপনি বলেন তো ফ্যাট সলুবল ভিটামিন কাকে? এই যে হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটা সহজভাবে লেখেন ওয়াটার সলুবল ভিটামিন কাকে বলে? যে সকল ভিটামিন পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ওয়াটার সলুবল ভিটামিন বলে। ওয়াটার সলুবল ভিটামিন গুলো হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। কমপ্লেক্স মানে এর মধ্যে অনেকগুলো আছে, B1, B2, B6, B3 এরকম অনেকগুলো ভিটামিনের সমষ্টিকেই বলা হয় হলো একখানে করে কমপ্লেক্স। বোঝা গেছে? তো এগুলো 1 2 সবগুলোরই নাই। এই যে ডি আবার আছে, D3 আছে, D1 আছে, আর অন্যগুলো সিম্পল আছে একটাই। তাহলে ওয়াটার সলুবল ভিটামিন কাকে বলা হয়? যে সকল ভিটামিন পানিতে দ্রবীভূত হয় তাদেরকে বলা হয় ওয়াটার সলুবল ভিটামিন, আর যে সকল ভিটামিন ফ্যাটে চর্বিতে দ্রবীভূত হয় তাদেরকে বলা হয় ফ্যাট সলুবল ভিটামিন। এখন ওয়াটার সলুবল ভিটামিন গুলো কি কি? ভিটামিন বি কমপ্লেক্স, বি কমপ্লেক্স আর হলো ভিটামিন সি। আর ভিটামিন আপনি এ, বলেন তো ফ্যাট সলুবল ভিটামিন গুলো কি কি? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই আর মনে থাকবে না সবসময়? আচ্ছা, দুটোই পয়েন্ট গেল। এখন দেখেন এই যে ওয়াটার সলুবল আর ফ্যাট সলুবল এদের সুবিধা অসুবিধা কি? সুবিধা অসুবিধা হলো আমরা যে পেশাব করি, এই পেশাবটা কিভাবে তৈরি হয় বলেন তো? কতটুকু শিখলেন এতদিন অ্যানাটমি? পেশাবটা কিভাবে তৈরি হয়? কার দ্বারা তৈরি হয়? কিডনির দ্বারা তৈরি হয়। পেশাবটা তৈরি হয় হলো কিডনির দ্বারা। কিডনি কোন জায়গায় অবস্থিত? কিডনির দুই পাশে দুইটা আছে। দুই পাশে কোন জায়গায় দেখান? দুই পাশে দেখছেন ওখানে? বলেন তো কিডনি কোথায়? ওইখানে। আপনি বলেন তো কোথায়? না, আপনি বলেন তো কোথায়? দেখছেন সবার কি ধারণা আপনি? বলেন কিডনি দুটো কোথায় অবস্থিত? এতদিন তো ওখানে ক্লাস করলেন, দেখে আসেন না কিডনি দুটো কোথায় অবস্থিত? আপনি বলেন তো কোথায় অবস্থিত? এই পাশে ছাড়, কোন জায়গায়? এই পাশে। ওইখানে, ওখানে না? আচ্ছা, কত দূর উপরে না নিচে? না, একটু পরে, এটা থেকে একটু পরে। আচ্ছা, কত দূর উপরে সেটা হলো মনে রাখবেন হলো এটা কি বলি? এটা কোনজি। কোনই। এখানে রাইটে কোনই বরাবর যদি এখানে কাটি তাহলে এখানে একটা কিডনি, রাইট কিডনি, এপাশে হলো লেফট কিডনি। মনে থাকবে কোন জায়গায় অবস্থিত? আর কখনোই বলে বলেন না যে এখানে কিডনি, এখানে কিডনি ব্যথা করতেছে, ঠিক আছে? ওইখানে হলো ওটাকে বলা হয় প্যালভিক অঞ্চল। এই প্যালভিস, এটাকে বলা হয় প্যালভিস, এই যে খাঁচাটা। তাহলে কিডনির অবস্থান দেখছেন? এই কিডনির কাজ হলো রক্ত থেকে পেশাব তৈরি করা। মনে থাকবে? কিডনির কাজই হচ্ছে রক্ত থেকে পেশাব তৈরি করা। আর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো রক্তের বর্জ্য পদার্থগুলো বের করে দেওয়া। এটাই হলো, হ্যাঁ, এখন মূল উদ্দেশ্য হলো রক্তের বর্জ্য পদার্থগুলো বের করে দেওয়াই হলো। সেই বর্জ্য পদার্থগুলো কি? ক্রিয়েটিনিন, অ্যামোনিয়াম,
তারপরে হলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো হলো রক্তের বর্জ্য পদার্থ। ওগুলো কোন দিক দিয়ে বের হয়ে যায়? ওগুলো কিডনি পথে পেশাবের মাধ্যমে বের হয়ে যায়। এটা তো আমরা পরে একবারে গঠন হলো, এটা হলো আইডিয়া দিচ্ছি, ঠিক আছে? প্রথমে আইডিয়া দেওয়া লাগে, তারপরে হলো ছবি এক করে 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 বুঝে দেওয়া লাগে। কিডনির কাজ হলো তাহলে রক্তের মানে পেশাবের মাধ্যমে রক্তের বর্জ্য পদার্থগুলো বের করে দেওয়া হলো কিডনির কাজ, ঠিক আছে? এটা হলো কিডনির কাজ। এখন এই পেশাবটা এটা কি চর্বি না পানি? এটা কিন্তু চর্বি না, পেশাবে হলো পানি। তাহলে এই ভিটামিনগুলো যদি আমরা অত্যাধিক খাই, বেশি পরিমাণে খাই, সেটা দেহের প্রয়োজনীয় বাদে সেটা পেশাবের মাধ্যমে বের হয়ে যাবে, বুঝছে? এটা একটা হলো সুবিধাও আছে, অসুবিধাও আছে। আর এগুলো থাকে হলো চর্বিতে, আমাদের রক্তে কিন্তু পানিও আছে, চর্বিও আছে। আমরা ফ্যাট জাতীয় যে খাবারগুলো খাচ্ছি এগুলো তো রক্তে যাচ্ছে, আবার পানি যেটা খাচ্ছি সেটাও রক্তে যাচ্ছে, তাই না? তাহলে রক্তে পানিও আছে, চর্বিও আছে। ওই পানির মধ্যে দ্রবীভূত হয় হলো এই ভিটামিনগুলো, আর চর্বির গুলোর মধ্যে দ্রবীভূত হয় হলো এই ভিটামিনগুলো। বোঝা যাচ্ছে? তাহলে পেশাবের মাধ্যমে এই ভিটামিনগুলো বের হওয়ার সুযোগ আছে, তাই না? তাহলে এই ভিটামিন যদি আমরা বেশি বেশি খাই তাহলে কিন্তু এটা ভিটামিন। আর আরেকটা জিনিস দেখেন, হাইপার ভিটামিনোসিস, এটা একটা রোগ। হাইপার ভিটামিনোসিস হলো, হাইপার কথাটা বুঝছেন? হাইপার মানে হ্যাঁ অতিমাত্রা, তাই না? মানে নরমালের চেয়ে যদি মাত্রা বেড়ে যায় ওটাকে বলা হয়, ওটাকে হাইপার। তাহলে হাইপার ভিটামিনোসিস হলো দেহে ভিটামিনের পরিমাণ যদি নরমালের চেয়ে বেড়ে যায় ওটাকে বলা হয় হাইপার ভিটামিনোসিস, মনে থাকবে? তাহলে এটা কিন্তু টক্সিক অবস্থা সৃষ্টি করে, মানে বিষক্রিয়ার সৃষ্টি হয়। দেহে যদি ভিটামিনের পরিমাণ বেড়ে যায় তাহলে বিষক্রিয়ার সৃষ্টি করে। তাহলে এই দুটো ভিটামিন দ্বারা বিষক্রিয়ার সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, যেহেতু আমরা পেশাব করতে যতক্ষণ পর্যন্ত কিডনি ভালো থাকবে এবং পেশাব হবে ততক্ষণ পর্যন্ত এই ভিটামিন দুটো দ্বারা কি নাই, সুযোগ নাই, ক্ষতি হওয়ার সুযোগ কম, কারণ প্রয়োজনের অতিরিক্তটা বের হয়ে যাবে। বোঝা গেছে? আর এই ভিটামিনগুলো কোথায় থাকে? চর্বিতে দ্রবীভূত অবস্থা থাকে। এখন এইগুলো কোন দিক থেকে বের হয়ে যায়? আমরা যদি অতিরিক্ত খাই, হ্যাঁ বুঝি নাই, হ্যাঁ চর্বিতে জমে যাবে আর হাইপার ভিটামিনোসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন তারপরেও কিছুটা বের হয়ে যায় কোন দিক দিয়ে? বাইল করেন নাই, বাইল মানে পিত্তরস, ওই দিক দিয়ে কিন্তু ফ্যাট বের হয়ে যায়। ওই ফ্যাটেও কিছু ভিটামিন অতিরিক্তটা বের হয়ে যায়, কিন্তু পরিমাণে সেটা খুবই কম। সেই জন্য এই ভিটামিনগুলো বেশি বেশি খাওয়ালে অসুবিধা নাই, কিন্তু এই ভিটামিনগুলো খাবেন, না খেলে আবার কিন্তু কাজ হবে না, ঠিক আছে? দেহে আমরা আগেই বলছি যে ভিটামিনগুলো কি করে? দেহের হ্যালো বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, বিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে এই ভিটামিন। মোটামুটি আইডিয়া হয়েছে? এখন দেখেন কোন ভিটামিন কোন জায়গায় কাজ করে, স্পেসিফিক কাজ করে। আগে হলো কোনটা? ভিটামিন এ, এটা কাজ করে চোখের উপরে। চোখে যে বিক্রিয়াগুলো হয় সেই বিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে হলো ভিটামিন এ, মনে থাকবে না? তাহলে রাতকানা রোগ যদি কারো হয় তাহলে কিসের অভাব ছিল? তার ভিটামিন এর অভাব ছিল, এটা বুঝছে? ভিটামিন ডি এর কাজ হলো হাড় এবং স্কেলেটাল মাসেল গঠনে বা নিয়ন্ত্রণে যে বিক্রিয়াগুলো হয় সেগুলোকে নিয়ন্ত্রণ করা হলো ভিটামিন ডি, হাড় এবং মাসেল। ভিটামিন ই এটা কোন জায়গায়? এটা হলো রিপ্রোডাক্টিভ সিস্টেমে। রিপ্রোডাক্টিভ সিস্টেম করেছে প্রজনন তন্ত্র, মেল প্রজনন। ভিটামিন ডি হলো হাড়, হ্যাঁ হাড় এবং মাসেল, হাড় জয়েন্ট মাসেল, হাড় জয়েন্ট কোনগুলো? এটা হলো জয়েন্ট, এটা হলো বোন জয়েন্ট, আর এর উপর দিয়ে যে মাসেল থাকে, মাসেল হলো মাংসপেশি, সেগুলোর বিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করতে লাগে হলো ভিটামিন ডি। আর ভিটামিন সবচেয়ে বেশি লাগে কোথায়? এই যে হাড়ে আর জয়েন্টে বেশি লাগে, মাসেলে কম লাগে। ভিটামিন ই এটা কোন জায়গায় কাজ করে? এটা হলো রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে বিক্রিয়াগুলো হয় সেগুলো নিয়ন্ত্রণ। রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে প্রজনন তন্ত্র। দেখেন সেক্সুয়াল, এটা কিন্তু সেক্সুয়াল ভিটামিন, কোনটা? ভিটামিন ই। আচ্ছা, তাহলে রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে বিক্রিয়াগুলো হয় সেগুলো নিয়ন্ত্রণ করা হলো ভিটামিন ই। আর ভিটামিন কে এটা সাধারণত ডাইজেস্টিভ সিস্টেমের বিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে। এবার এই পাশে দেখেন ভিটামিন বি কমপ্লেক্স, এটা ডাইজেস্টিভ সিস্টেমের বিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে। আর এটা হলো ভিটামিন সি, এটা মাড়িতে যে বিক্রিয়াগুলো হয় সেগুলো নিয়ন্ত্রণ করে। তাহলে মোটামুটি আইডিয়া একটা হলো। এটা কিন্তু সেটা ওইভাবে দেওয়া আছে, দেখি কার কার হচ্ছে।
হচ্ছে বলেন তো ভিটামিন এ কোন জায়গায় কাজ করে? হ্যাঁ, চোখের যে বিক্রিয়াগুলো হয় সেগুলো নিয়ন্ত্রণ করে। আর মাসেল আর জয়েন্ট মাসেল, আর এটা প্রজনন তন্ত্রে, হ্যাঁ, মেল এবং ফিমেল দুইটা প্রজনন তন্ত্রে কাজ করে। তারপরে যে চুলের যে বিক্রিয়াগুলো ওইখানে, তারপরে স্কিনের কিছু বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। তারা এখানে ফাংশনটা 3 জায়গায়, একটা হলো মেল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, একটা হলো হেয়ার, আর একটা হলো স্কিন অর্থাৎ কাভারিং সিস্টেম। দুইটা সিস্টেম বললেই হবে, একটা রিপ্রোডাক্টিভ সিস্টেম আর একটা কাভারিং সিস্টেম। আর ভিটামিন কে এদের স্পেশাল একটা কাজ হলো রক্তের উপর কাজ করে। রক্তে এটা কেটে যায়, কি হয়, রক্ত বার হয় না। আচ্ছা, আবার এমনিতেই বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয় জানেন? কিভাবে বন্ধ হয়? 14টা উপাদান আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো থ্রম্বোসাইট, যেটা প্লাটিলেট নামে পড়ছে। রক্ত পড়াইছে না? রক্ত পড়াছে? পড়ানো হয়নি। রক্ত যখন করবো, রক্তে 3 ধরনের কোষ থাকে, আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেট। এই প্লাটিলেটকে বলা হয় অনুচক্রিকা, আর এর মেডিকেল নাম হলো থ্রম্বোসাইট। এর কাজ হলো রক্ত জমাট বাঁধানো। বোঝা গেছে? তাহলে রক্ত জমাট বাঁধানোর দরকার আছে, কিন্তু রক্ত যদি জমাট না বাঁধে তাহলে রক্তক্ষরণ হতেই থাকবে, কারণ রক্ত যদি কেটে যায় তাহলে ক্ষরণ শুধু ঘটতেই থাকবে। তাহলে প্লাটিলেটের অভাব হলে এইরকম শুধু প্লাটিলেট না, আরো 13টা উপাদান আছে, টোটাল 14টা উপাদান। তার মধ্যে প্রথম দিন একটা উপাদান। সেই প্রথম দিন এই যদি বসেন ভিটামিন কে না থাকে তাহলে প্রথম দিনে কাজ করে না, প্রথম দিন ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এটা একটু জটিল জিনিস, বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, এবার দেখেন তো ভিটামিন বি কমপ্লেক্স কোন জায়গায় কাজ করে? হ্যাঁ, ডাইজেস্টিভ সিস্টেম। এই ভিটামিন বি যাদের কম থাকে দেখবেন যে প্রায় ডাইজেস্টিভ সিস্টেমের রোগ হয়েছে। কখনো দেখবেন পাতলা পায়খানা হয়েছে, কখনো আমাশা হয়েছে, কখনো কোষ্ঠকাঠিন্য হয়েছে, মানে এলোমেলো অবস্থা, কখনো বমি করতেছে। তাহলে এটা ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ B1, B2, B6 এগুলোর অভাবে এই ডাইজেস্টিভ সিস্টেমের রোগগুলো বেশি হয়। এবার দেখেন এটা ভিটামিন সি, এটা কোন জায়গায় বলছিলাম বলেন তো আপনি? মাড়িতে। ভিটামিন সির অভাবে স্কারবি রোগ হয়। স্কারবি নাম শুনছেন? এই স্কারবি রোগের লক্ষণ কি? না, ওটা বির অভাবে। হ্যাঁ, বির অভাবে। কিন্তু ভিটামিন সির অভাবে দাঁতগুলো আলগা হয়ে যায়। দেখুন দাঁত নড়ে, প্রত্যেকটা দাঁতই একটু একটু করে নড়তেছে। নড়ে কেন? ওই দাঁতগুলো বসানোর কোথায়? মাড়িতে, তাই না? মাড়ির ভিতরে দাঁতগুলো বসানো না, তাহলে এটাকে উপরের চোয়াল নিচের চোয়াল, এটাকে বলা হয় হলো মাড়ি। তাহলে এই মাড়ির যে গঠন, এখানে ভিটামিন সির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন সির যদি অভাব হয় ওখানে প্রথম লক্ষণ দেখা যাবে, মাড়ি আলগা হয়ে যাবে। আর মাড়ি আলগা হলে দাঁতগুলো তখন নড়বে, দেখবেন যে রক্ত পড়তেছে আমার। বোঝা গেছে? তাহলে ভিটামিন সি মানে হলো। আর তাহলে স্কারবি কি? স্কারবি হলো ভিটামিন সির অভাবজনিত রোগ অবস্থাকেই বলা হয় হলো স্কারবি। ঠিক এরকম ভিটামিন বির অভাবজনিত একটা রোগ হলো বেরিবেরি। নাম শুনতে? বেরিবেরি নাম শুনছিলে, কিন্তু কি কোন রোগ সেটা জানি না। এক কথায় বলে কি, ভিটামিন বি এর অভাবজনিত এমন একটি রোগ, ওটাই হলো যেটার লক্ষণগুলো হলো কখনো পাতলা পায়খানা করবে, কখনো আমার কোষ্ঠকাঠিন্য, এই এলোমেলো অবস্থা ডাইজেস্টিভ সিস্টেমে, ওটাকেই ভাবা হলো বেরিবেরি রোগ। মনে দেখবে না? সংক্ষিপ্ত আকারে পারে বলে। পাইছে? এখন দেখেন এন্টি অক্সিডেন্ট, দেখি কতটুকু লিখছেন, কি কি লিখছেন, নাকি আমি যেটুকু লিখে দিয়েছি এইটুকুই লিখছেন। আর আমরা এখানে কি কি প্রশ্ন? ফ্যাট সলুবল ভিটামিন কাকে বলে? ফ্যাট সলুবল ভিটামিন গুলো কি কি? ওয়াটার সলুবল ভিটামিন কাকে বলে? ওয়াটার সলুবল ভিটামিন গুলো কি কি? আর এবার হলো ভিটামিন এর অভাবজনিত রোগ আর এর উৎস কি? ভিটামিন এর উৎস কোথায় কোথায়? এখানে কিন্তু সেই শীটে এখন কিন্তু পড়লেই বুঝবেন, ঠিক আছে? এখন পড়লেই বুঝবেন। দেখেন কি কি ভাবে দেওয়া আছে। আর যেটা শীটে নাই সেটা আগে আমি দিই। দেখেন ফ্যাট সলুবল ভিটামিনগুলির অভাবজনিত রোগ সমূহ। ভিটামিন এ এর অভাবে কি হয়? ডির অভাবে কি হয়? ইর অভাবে কি হয়? এর অভাবে। ভিটামিন এর অভাবে হয় হলো রাতকানা। ওই যে রাতকানা তাহলে কার জন্য হয়? যে ওটা চোখের উপরে ভিটামিন কাজ করে, চোখের রোগ। তারপরে কর্নিয়ার ক্ষত ও অন্ধত্ব। কর্নিয়া আছে না,
কর্নিয়া চোখের একটা অংশ, কর্নিয়ার কোন অংশ চোখে, এই যে কর্নিয়ার কালো অংশটা দেখতেছি না, কালো, ওর উপরে কিন্তু একটা মাছের আইসের মতো ইয়ে আছে, ওটাকে বলা হয় কর্নিয়া। একদম এটা কিন্তু চোখে টাচ করলে প্রথমে লাগবে হলো কর্নিয়াতে, ঠিক মাঝখানের যে কালো অংশটা দেখি এটা যদি টাচ, ওটা কিন্তু স্বচ্ছ, খুবই স্বচ্ছ, ভিতরের কালো অংশটা দেখা যাচ্ছে, ওটার নাম হলো আইরিস। ওগুলো না বুঝলে, না পড়ালে বুঝবেন না। তাহলে কি করে কর্নিয়ার ক্ষত ও অন্ধত্ব, বুঝছে? তাহলে কার রোগ হলো ওটা? চোখের রোগ না? ভিটামিন এ তাহলে কোন ভিটামিন? ভিটামিন এ এর অভাবে। এবার আরেকটা দেখেন, দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থা। তাহলে রোগ প্রতিরোধ ব্যবস্থা হয় হলো দুর্বল। এর কারণ কি? এটা হলো অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন হিসেবেও কাজ করে। যেহেতু কিছু ভিটামিন আছে রোগ প্রতিরোধও করে, এই কাজগুলো করার পাশাপাশি রোগ প্রতিরোধ করে। তাহলে ভিটামিন এ কিন্তু রোগ প্রতিরোধকারী একটা ভিটামিন, ঠিক আছে? এটা মনে রাখা লাগবে। এখন দেখেন ভিটামিন ডি এর অভাবে কি কি রোগ হয়? বাচ্চাদের হলো রিকেটস। রিকেটস নাম শুনছেন রোগটা? রিকেটস, এগুলো আস্তে আস্তে রিকেটস রোগ কি, রিকেটস রোগের লক্ষণ কি, কারণ কি, ওটা কিন্তু রিকেটস রোগের পাবো। এখন একটা আইডিয়া নেন, রিকেটস রোগ হলো বাচ্চাদের যদি এই হাড়গুলো পেকে যায়, হাড়বাহী হাড়গুলো, বলেন তো হাড়বাহী হাড় কোনগুলো? কোন হাড়গুলো ভার বহন করে? এগুলো কি ভার বহন করে? ভার বহন করে যেটা টিবিয়া, টিবুলা, হিউমেরাস, এগুলো কম, এগুলো বেশি ব্যবহার করে হাড়, তাই না? এই হাড়গুলো বাঁকা হয়ে যায় কি রোগে? রিকেটস রোগে। তারপরে এই খাঁচাটা তখন সরু হয়ে যাবে, এটা ভিতরের দিকে চলে গেছে, এটাই হলো রিকেটস রোগে। তাহলে কিসের অভাবে হয়? তাহলে প্রমাণ পাচ্ছেন যে এটা কোন সিস্টেমে কাজ করে? এটা হলো হাড়, জয়েন্ট আর হলো মাসেলের মধ্যে কাজ করে। বড়দের অস্টিও ম্যালেশিয়া, হাড় নরম হয়ে যাওয়া, এটাকে বলা হয় হলো অস্টিও ম্যালেশিয়া, হাড় নরম হয়ে যাওয়া। আর কখন শক্ত হয়, কখন নরম হয়? বলুন তো, এই বিল্ডিংটা যে কাটছে, কি দিয়ে কাটছে? ইট, সিমেন্ট, বালি। এই বিল্ডিং থেকে আমরা নরম কখন বলবো, শক্ত কখন বলবো? গাঁথার সময় সিমেন্ট যদি কম দেয়, বালির অপেক্ষায় সিমেন্ট যদি কম দেয়, যে অনুপাতে দেওয়ার কথা, তাতে সিমেন্ট যদি কম দেয় তাহলে কিন্তু এটা নরম হয়ে যায়। আর যদি সিমেন্টের পরিমাণ স্বাভাবিক দেয় বা স্বাভাবিক দেয় তাহলে হলো শক্ত হয়ে যায়। ঠিক সেই অবস্থায় যে হাড় কখন নরম হয়ে যায়, হাড়ে হলো মেইন উপাদান হলো ক্যালসিয়াম। এই হাড়ে যখন ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে তখনই হাড় নরম হয়ে যাবে। আর এই হাড়ে ক্যালসিয়াম ঢোকার জন্য যে ভিটামিনটার দরকার সেটার নাম হলো ভিটামিন ডি। মনে হয়েছে? তাহলে পারবেন? তাহলে কি কি হয়? বাচ্চাদের রিকেটস আর বড়দের হলো অস্টিও ম্যালেশিয়া। অস্টিও ম্যালেশিয়া কি? হাড় নরম হয়ে যাওয়া। এরপর একটা দেখেন, ভিটামিন এ ই এর অভাবজনিত রোগগুলো। ভিটামিন ই এর অভাবজনিত রিপ্রোডাকটিভ ক্যাপাসিটি কমে, রিপ্রোডাকশন ক্যাপাসিটি কমে যায়। এটা কি বুঝছেন? রিপ্রোডাকশন মানে কি? প্রজনন, মানে জন্ম দেওয়া, বাচ্চা জন্ম দেওয়া, এটাকে বলা হয় রিপ্রোডাকশন। আর রিপ্রোডাকশনটা কিভাবে হয়? রিপ্রোডাকটিভ সিস্টেমের দ্বারাই হয়। রিপ্রোডাকটিভ সিস্টেম কয়টি? দুইটি, একটা হলো মেল রিপ্রোডাকটিভ সিস্টেম আর একটা হলো ফিমেল। তাহলে দুটোর সমন্বয়ে তো রিপ্রোডাকশন হয়, তাই না? এই রিপ্রোডাকশন ক্যাপাসিটি কমে যায়, অর্থাৎ সন্তান জন্ম দিতে পারে না, তার মানে সেক্সুয়াল পাওয়ারই কমে যায়। বোঝা গেছে? সেটা হলো কি ভিটামিনের অভাবে? ভিটামিন ইর অভাবে। তাহলে আগে বলছি না যে এটা কোন জায়গায় কাজ করে? এটা হলো রিপ্রোডাকটিভ সিস্টেমে কাজ করে আর কাভারিং সিস্টেমে কাজ করে। কাভারিং সিস্টেমটা হলো এই যে স্কিন, ত্বক, ঠিক আছে? যখন ভিটামিন ইর অভাব হবে ত্বক হয়ে যাবে খসখসে, এবং ইয়ে থাকবে না, মসৃণ থাকবে না, খসখসে হয়ে যাবে, তৈলাক্ত থাকবে না। এরপর একটা দেখেন অ্যাবর্শন। অ্যাবর্শন স্যার, অ্যাবর্শন 28 সপ্তাহের আগে যদি সন্তান প্রসব হয় ওটাকে বলা হয় অ্যাবর্শন। সেটা জোর করে করুক আর এমনিতেই হোক, ওটাকে সেটাকে বলা হলো অ্যাবর্শন। তাহলে অর্থাৎ সন্তান নষ্ট হয়ে যাওয়া। তাহলে দেখেন কোন সিস্টেমের সমস্যা হলো? রিপ্রোডাক্টিভ সিস্টেম না? কারণ জরায়ুটা কোন সিস্টেমের অর্গান? রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেলের পর। তাহলে ওই সিস্টেমের যে কাজগুলো, ওই সিস্টেমের যে বিক্রিয়াগুলো, সেগুলোকে নিয়ন্ত্রণই করে হলো ভিটামিন ই। আর এই ইর অভাবেই এই ঘটনাটা ঘটে সাধারণত। এবার দেখেন ভিটামিন কে এর অভাবজনিত রোগ। আচ্ছা, আরেকটা মনে হচ্ছিল এখানে অ্যাবর্শন, টেস্টিকুলার ডিজেনারেশন, টেস্টিকুলার টেস্টিসেনার
টেস্টিস ওভারি টেস্টিস এটা পড়াই নাই, এখন পড়াই নাই। রিপ্রোডাক্টিভ সিস্টেম যখন পড়াবে তখন পাবেন। পড়াইছে? তাহলে টেস্টিস কোনটা বলেন তো? This hormones. না হরমোন না, টেস্টিস হরমোন না। This organ. হ্যাঁ, টেস্টিস হলো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অর্গান। ওই যে অন্ডকোষ যেটাকে বলা হয়, সেটা হলো অন্ডকোষ, এটা হলো টেস্টিস। ঠিক সিমিলারলি মেয়েদের কোনটা বলেন তো? সেটা হলো ওভারি। টেস্টিসের কাজ হলো এটা হলো ইয়ে তৈরি করা, না হরমোন তৈরি করে, প্লাস মূল কোনটা হয় যে শুক্রাণু তৈরি করে। টেস্টিসে তৈরি হয় হলো শুক্রাণু, আর ডিম্বাণু তৈরি হয় হলো ওভারিতে। ওভারি থেকে মহিলাদের ভিতরের দিকে, আর টেস্টিস থাকে হলো বাহিরে ঝুলন্ত অবস্থায়। তাহলে এই টেস্টিকুলার ডিজেনারেশন অর্থাৎ ডিজেনারেশন বোঝায়, ডিজেনারেশন হলো মানে ইয়ে হয়ে যাওয়া। ডিজেনারেশন মানে হ্যাঁ জেনারেট পায় না, মানে এটা আর স্পাম তৈরি করতে পারে না। এটা কি বলা হয় না, টেস্টিকুলার ডিজেনারেশন, উৎপাদন ক্ষমতা কমে যাওয়া, মানে ঘুরে হয়ে যাওয়া আর কি, অল্প বয়সে ঘুরে হয়ে যাওয়া। এবার হলো মাসকুলার ডিস্ট্রফি, পেশির কার্যক্ষমতা কমে যাওয়া।